বিদিশা কি পারবে রানী ভবানীর সেই হার খুঁজে বের করতে? পিশাচিনী রানী লীলাবতী কি বিদিশার কোনো ক্ষতি করতে পারবে? জানতে হলে শুনতে থাকুন শুক্লাদের লেখা পিশাচিনী রানীর অন্তিম পর্ব। নমস্কার, শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বিদিশা বুঝতে পারে যে সে ছাড়া আর কেউই সেই নারী মূর্তিকে দেখতে পাচ্ছে না। ওই পিশাচিনী রানীর গলায় একটি মূল্যবান রত্নখচিত ললন্তিকা বারবার ঝলকে উঠছে অল্প আলোতেই। এই হার, হ্যাঁ, এই হার পরিহিতা রানী ভবানীর ছবি দেখেছে বিদিশা এই রাজবংশের রানীর তৈলচিত্রের মধ্যে। রানী লীলাবতী এই হারই রানী ভবানীর থেকে ছিনিয়ে এনেছিলেন রাজা সুরেন্দ্র নারায়ণকে দিয়ে। ভবানীর মৃত্যুর পর তার সমস্ত অলংকার ওই রানী লীলাবতী নিজ অধীনে নিয়েছিলেন। বিদিশা বুঝতে পারে ও ছাড়া কেউ দেখতে পাচ্ছে না রানী লীলাবতীকে। একটু পরেই অদৃশ্য হয়ে যায় লীলাবতীর অবয়ব। বিদিশা খুলে বসে আবার সেই পুঁথিখানা। না, আর তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় সে দেখতে পায় না। তবে রাজবাড়ির কুলদেবী মা তারার মন্দিরে যে অনেক রহস্য লুকিয়ে আছে তা ওই পুঁথিতে উল্লেখ করা আছে। রানী লীলাবতী নিজে পিশাচ সিদ্ধা বলে কখনোই মন্দিরে যাননি পুজোর সময়। তার কক্ষে তিনি পিশাচের পুজো করতেন নিজের মতো করে। কারোর সে কক্ষে প্রবেশ করার অনুমতি ছিল না, এমনকি রাজা সুরেন্দ্র নারায়ণেরও না। তমাল আর কস্তুরীকে বিদিশা রাজবাড়ির দক্ষিণ দিকের ঘরগুলো দেখতে বলে, আর বেদকে নিয়ে বিদিশা রাজবাড়ির উত্তর দিকের ঘরগুলোতে খুঁজতে বেরোয়। বেশ কিছুটা যাওয়ার পর বিদিশা দেখে বেদ আর কথা বলছে না। কি হলো দেখতে গিয়ে দেখে বেদ কোথাও নেই। চমকে ওঠে বিদিশা। এদিক ওদিক বেদের নাম ধরে সমানে ডাকতে থাকে বিদিশা, কিন্তু কোথাও বেদকে সে খুঁজে পায় না। সব শুনশান, কোনো প্রাণের স্পন্দন নেই সেখানে। বিদিশা পাগলের মতো খুঁজে বেড়ায়। হঠাৎ কিছুতে পা লাগতে তাকিয়ে দেখে বেদের একটা চটি পড়ে আছে, আর রক্তের একটা সরু ধারা চলে গেছে উত্তর পূর্ব দিকে। সেই দাগ ধরে এগিয়ে যায় বিদিশা। একটু এগোতেই সেই কালো বেড়ালটা ওর সামনে এসে পড়ে। ওর চোখ দুটো ঠিক ভাটার আগুনের মতো জ্বলছে, সারা মুখে রক্ত মাখামাখি হয়ে আছে। বিদিশা কিছু বোঝার আগেই ঝাঁপিয়ে পড়ে এই বিড়ালটা বিদিশার ওপরে। তবে একটু পরেই ছিটকে পড়ে রাগে গড় গড় করতে করতে অন্যদিকে চলে যায়। কাঁধে প্রচণ্ড যন্ত্রণা করে বিদিশার, কিন্তু নিজের শরীরের কথা, নিজের কষ্ট ভুলেই গেছে সে। বেদের জন্য অস্থির হয়ে ওঠে সে। ওদিকে তমাল আর কস্তুরী হাত ধরাধরি করে এগিয়ে চলে দক্ষিণের ঘরগুলোর দিকে। একটা ঘরের কাছে এসে তারা অবাক হয়ে দেখে ঝকঝকে তকতকে পরিষ্কার একটা ঘর, আর তার ভিতরে সাজানো আছে একটা অপূর্ব সুন্দর রাজকীয় পালঙ্ক। পালঙ্কের ওপরে যত্নে পাতা বিছানা যেন ওদেরই ডাকছে। মোহবিষ্টের মতো ওরা দুজনে এগিয়ে যায় ওই পালঙ্কের দিকে। তমাল আর কস্তুরীর চোখগুলো অদ্ভুতভাবে স্থির হয়ে আছে, আর সেই চোখে বিভৎস এক ছায়া। পালঙ্কের ওপরে উঠে কস্তুরী আর তমাল রতিক্রিয়ায় মগ্ন হয়ে যায়। আর ঠিক সেই সময় ভীষণ দর্শন পিশাচ আর রানী লীলাবতী উপস্থিত হন সেখানে। তমালকে টেনে নিয়ে তার বুকের উপরে চেপে বসে রানী লীলাবতী। বসেই বুকের মধ্যে বিধিয়ে দেয় তার সুতীক্ষ্ণ সদন্ত। যন্ত্রণায় চিৎকার করে ওঠে তমাল, আর বহু বছর পর প্রাণ ভরে গরম রক্ত পান করে ওই পিশাচিনী রানী। আস্তে আস্তে নেতিয়ে পড়তে থাকে তমাল। এর মধ্যে সেই হিংস্র কালো বেড়ালটা চলে আসে, পাগল হয়ে ওঠে রক্তের গন্ধে। ওদিকে অচেতন কস্তুরী জানতেও পারে না তমালের অসমাপ্ত সঙ্গম ক্রিয়া সেই পিশাচ সমাপ্ত করে নিজের বীজ বুনে দেয় তার গর্ভে। পিশাচ আর পিশাচিনী রানী লীলাবতী পরস্পরকে আঁকড়ে ধরে ভয়ানক জয়ের হাসি হাসতে থাকে। তমালের শরীর থেকে শেষ রক্তবিন্দুটাও ফুল্লরার অতৃপ্ত আত্মা শুষে নেয়।
পড়ে থাকে তমালের প্রাণহীন দেহটা। ওদিকে বিদিশার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দেয় কোনো একটা অঘটন ঘটেছে। মা বিশালাক্ষীর নাম স্মরণ করে সেই রক্তের ধারাকে অনুসরণ করে এগিয়ে চলে সে। একটা বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ায় সে। ওই ঘরের মধ্যে গেছে এক রক্তের দাগ। দরজায় ঠেলা দিতেই খুলে যায় তা হাট করে। ভিতরে নিকষ কালো অন্ধকার। হাতের মোবাইল ফোনটার লাইট অন করে দেখে উপুর হয়ে পড়ে আছে বেদ, আর রক্তে ভেসে যাচ্ছে মেঝে। হাঁটু গেড়ে বসে পড়ে দিশা বেদের পাশে। তারপর অনেক কষ্ট করে বেদকে সোজা করে। সোজা করেই দেখে বুকের কাছে দাঁতের দাগ, আঁচড়ের দাগ। তাড়াতাড়ি মন্ত্রপ্রুত জল আর এক প্রকার লেপ লাগিয়ে দেয় দিশা। বন্ধ হয়ে যায় রক্ত। ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে বেদের। বিদিশার সাহায্যে উঠে দাঁড়ায় সে। খুব কষ্ট করে বেদকে নিয়ে ওদের নির্দিষ্ট ঘরে ফেরে দিশা। মেঝেতে করা বিছানায় বেদকে শুইয়ে দিয়ে বিদিশার এবার চিন্তা হয় তমাল আর কস্তুরীর জন্য। কোথায় গেল ওরা? এখনো এলো না কেন? বেদকে এভাবে ফেলে রেখে যেতেও পারছে না। আবার ওদিকে তমাল আর কস্তুরীর জন্য চিন্তাও হচ্ছে খুব। কি করবে বুঝতে পারছে না বিদিশা। মাথাটা ছিঁড়ে যাবার জোগাড় হচ্ছে তার। বিদিশা অনেক ভেবে বেদের পুরো শরীরকে বন্ধন দেয় মন্ত্র পড়ে। তারপর ঘরের দরজা বন্ধ করে সুরক্ষা বলয় এঁকে দেয়, যাতে দরজা খুলে ওই পিশাচিনী রানী বা অন্য কোনো আত্মা ঘরে প্রবেশ করতে না পারে। কাজ শেষ করে প্রয়োজনীয় সব জিনিস নিজের ঝোলা ব্যাগে ভরে এগিয়ে যায় দিশা দক্ষিণের ঘরগুলোর দিকে। কিন্তু কিছুতেই দেখতে পায় না। হতাশ হয়ে ফিরতে গিয়ে একটা মৃদু গোঙানির শব্দ পেয়ে সেই দিকেই চলতে শুরু করে বিদিশা। আস্তে আস্তে সেই দিকে এগোতে এগোতে দেখতে পায় শব্দটা আরো স্পষ্ট হচ্ছে। সেই শব্দ অনুসরণ করে একটা ঘরের সামনে এসে দাঁড়ায় সে। দরজাটা হাত দিতেই খুলে যায় হাট করে। মাকড়সার জাল নাকে মুখে জড়িয়ে যায় দিশার। হাত দিয়ে সব সরিয়ে অন্ধকারে কোনো কিছুতে বেঁধে হোঁচট খায় বিদিশা। তাড়াতাড়ি 5 ব্যাটারির টর্চটা জেলে দেখে তমাল পড়ে আছে মেঝেতে। কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে ওর শরীর। ওর পাশে বসে পালস রেট চেক করে দেখে খুব ক্ষীণভাবে চলছে। এখনই ওকে হাসপাতালে দিতে হবে, না হলে ওকে আর বাঁচানো যাবে না। কিন্তু একা কি করবে ও? কিছুই মাথায় ঢোকে না বিদিশার। কস্তুরীর শরীরে হাত রাখতেই বিদিশা বুঝে যায় সর্বনাশ হয়ে গেছে। তবে এই মুহূর্তে আগে তমালকে বাঁচাতে হবে। ঘরে ফিরে দেখে বেদ বসে আছে, সুস্থ আছে। ধরে প্রাণ ফেরে বিদিশার। দেরি না করে দুজনে মিলে অনেক কষ্ট করে তমালকে রাজবাড়ি থেকে বের করে একটা ভ্যান রিক্সাতে করে হাসপাতালে ভর্তি করে ওরা। স্যালাইন আর রক্ত সাথে সাথে চালু করেন ডাক্তাররা। কিন্তু কি অদ্ভুত ভাবে রক্ত সব কোথায় যাচ্ছে কিছুই বোঝা যায় না। বিদিশা সবাইকে অনুরোধ করে একটু বাইরে যেতে বলে। তারপর তমালের ক্ষতস্থানে হাত রেখে একটু একটু করে মন্ত্রপুত জল ঢালে সেখানে। আর তমালের শরীর থেকে কালো একটা ছায়া বেরিয়ে চলে যেতে দেখে বিদিশা। তখন নিশ্চিন্ত হয় ও খানিকটা। এরপর আর কোনো অসুবিধা হয় না। বেদকে নিয়ে সে ফিরে আসে ওই রাজবাড়িতে। কস্তুরীর শরীর থেকে ওই পিশাচের ছায়া আর পিশাচের বপন করা বীজকে উপড়ে ফেলতে হবে। তার জন্য চাই মায়ের আশীর্বাদ, আর তাই রাজবাড়ির মন্দিরের মা কালীর। কেয়ারটেকার শিবুকে ফোন করে তমালের খেয়াল রাখতে বলে দেয় বিদিশা। রাজবাড়িতে ফিরে সোজা গিয়ে কস্তুরীকে তুলে নিয়ে মন্দিরের বাইরের চাতালে শুইয়ে দেয়। এই প্রথম ঢোকে বিদিশা মন্দিরে। ঢুকেই অবাক হয়ে দেখে এক ফোঁটা ধুলো বা মাকড়সার জাল নেই কোথাও। কেউ যেন অতি যত্নে প্রতিদিন মন্দিরটা পরিষ্কার করে দেয়। মায়ের মূর্তির সামনে রাখা বড় প্রদীপে তেল দিয়ে ব্যাগ থেকে তুলো বার করে তা সলতে পাকিয়ে প্রদীপটা জেলে দেয় বিদিশা। দিনের আলো ফুটে গেছে, বেশ অনেক সময় হলো। মা কালীর পুজোর জন্য বাগানের আগাছার মধ্যে থেকে
একটা রক্তজবা গাছ থেকে ফুল তুলে এনে মায়ের পায়ে নিবেদন করে দিশা। নিজের মনের ভক্তি দিয়ে এক মনে মাকে ডাকে সে। উপায় খোঁজে কস্তুরীকে পিশাচের ছায়া থেকে মুক্ত করার। একটি জবা ফুল এসে পড়ে দিশার হাতে। ভক্তি ভরে প্রণাম করে সেটা নিয়ে বাইরে আসে বিদিশা। ফুলটার সাথে সেই মন্ত্রপুত জল মিশিয়ে খাইয়ে দেয় কস্তুরীকে। আর তখনই চিৎকার করে ওঠে কস্তুরী। দিশা দেখে কস্তুরীর সারা শরীর অসম্ভবভাবে কাঁপছে। আস্তে আস্তে শান্ত হয়ে যায় ওর শরীর, আর যোনিপথ থেকে তরল কালো রক্তের ধারা বেরিয়ে যায়। তক্ষুনি বিদিশা 2 হাত তুলে মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে। ওদিকে অন্ধকার ঘরে ওই পিশাচ চিৎকার করছে আর ইচ্ছামতো আক্রমণ করছে ফুল্লরার আত্মাকে। যন্ত্রণায় ছটপট করছে সেই আত্মা, তবু তাকে নানাভাবে কষ্ট দিয়ে পৈশাচিক উল্লাসে চিৎকার করছে সেই পিশাচ। পিশাচিনী রানী লীলাবতীকেও আজ ছেড়ে কথা বলছে না সেই পিশাচ। আঁচড়ে আঁচড়ে লীলাবতীর শরীর থেকে কালো রক্ত বের করছে সে। এত বড় একটা শিকার হাত থেকে ফসকে যেতে ক্রোধে উন্মাদ হয়ে উঠেছে সেই পিশাচ। বিশেষ করে নিজের বীজকে নষ্ট হতে দেখে ক্ষেপে উঠেছে সে। রাজবাড়ির অন্দরে প্রলয় বয়ে যায়, যা বিদিশারা মন্দির থেকে টেরও পায় না এতটুকু। কস্তুরীকে নিয়ে সোজা রানী ভবানী মহলে আসে দিশা ও বেদ। ওকে স্নান করিয়ে পোশাক পরিবর্তন করিয়ে মন্ত্রপুত সেই পবিত্র জল পান করায় বিদিশা। তারপর রূপাকে বলে অল্প কিছু খাবার করতে কস্তুরীর জন্য। হাসপাতালে গিয়ে একবার ঘুরে আসে বিদিশা। বেদকে রেস্ট করতে বলেছে সে আজ। বিদিশা আজ একাই যাবে ও বাড়িতে, আর ওর জন্য কেউ বিপদে পড়ুক তা সে চায় না। বেদের শত অনুরোধেও ওকে সঙ্গে না নিয়ে ঠিক সন্ধেবেলায় বেরিয়ে গেল বিদিশা। তার মনেই রইল না আজ শনিবার, ঘোর অমাবস্যার রাত। বিদিশা একা রানী ভবানী মহল থেকে বের হয়ে আসে ওই প্রেতপুরীতে। ওর মনেই থাকে না যে আজ শনিবার, ঘোর অমাবস্যা। পিশাচের অতৃপ্ত আত্মার আর যত রকমের অশুভ শক্তি আছে, আজ তাদের শক্তি বৃদ্ধি পাবে দ্বিগুণ ভাবে। একা একা রাজবাড়িতে পা দিতেই গাটা ভার হয়ে যায় বিদিশার। ঝোলা ব্যাগ থেকে সেই একমুখী রুদ্রাক্ষটা বের করে নিজের হাতের মধ্যে চেপে ধরে দিশা। টর্চের আলো ফেলে আস্তে আস্তে সে উঠে আসে ওপরে নিজেদের সেই নির্দিষ্ট ঘরে। এসে চারিদিকে তাকিয়ে দেখে অনেকগুলো মোমবাতি আর দেশলাই রয়েছে। ঘরের 4 কোণে 4টে মোমবাতি জ্বালিয়ে দিয়ে ওদের পাতা বিছানার ওপরে বসে পড়ে দিশা। খুব ক্লান্ত লাগছে ওর। সারা রাত না ঘুমিয়ে সারা দিন ছুটোছুটি করে শরীরটা যেন একেবারে ভেঙে পড়েছে ওর। একটু জিরিয়ে নিতে ও মেঝেতেই পাতা বিছানাতে নিজের শরীরটা এলিয়ে দেয়। কখন যে ওর চোখে ঘুম নেমে আসে তাও বুঝতেই পারেনি। হঠাৎ করে একটা অস্বস্তিতে ঘুম ভেঙে যায় বিদিশার। দেখে সারা ঘর গাঢ় অন্ধকারে ডুবে গেছে। মোমবাতিগুলো সব নিভে গেছে, আর একটা বিশ্রী কটু গন্ধ ওর চারপাশে পাক খেয়ে খেয়ে ঘুরছে। হাতের কাছে থাকা মোবাইল ফোনটা অন করতে গিয়ে দেখে ব্যাটারি শেষ হয়ে ফোনটা বন্ধ হয়ে গেছে কখন। গাটা ভারী হয়ে ওঠে ওর। একটা ভীষণ বিপদের সংকেত ওর মনের মধ্যে বেজে ওঠে। সঙ্গে সঙ্গে একটা গলার স্বর শোনা যায়। ওর নাম ধরে কেউ যেন ডাকছে, কিন্তু গলাটা কেমন যেন খসখসে। দিশা টর্চ মেরে দেখে ঘড়িতে ঠিক 12টা বাজে। আস্তে আস্তে উঠে বসে বিদিশা। হাতড়ে হাতড়ে দেখে একটা মাত্র মোমবাতি পড়ে আছে, কিন্তু দেশলায় কাঠি নেই। একদম একা এমন একটা জায়গায় এবার একটু একটু করে ভয় লাগে দিশার, কিন্তু নিজেকে শক্ত করে রাখে। একবার যদি সে ভয় পায় আর দুর্বল হয়ে পড়ে, তবে তার মৃত্যু নিশ্চিত। অন্ধকারে হঠাৎ ওর ঘরের বাইরে চোখ যেতেই দেখে 2টো চোখ জ্বলছে। একটা নারী মূর্তি দেখা যাচ্ছে, যার খোলা চুলগুলো উড়ছে বাতাসে। বিদিশা মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যায় বাইরের দিকে একটা প্রচণ্ড আকর্ষণে।
ঘরের সুরক্ষা বলয় পেরিয়ে বিদিশা ঘরের বাইরে পা রাখতেই মুহূর্তের মধ্যে ওই পিশাচিনী রানী লীলাবতী তার হাতটা লম্বা করে চেপে ধরে বিদিশার গলা। নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হয়ে ওঠে ওর। হঠাৎ নিজের আঙ্গুলের বজ্রাঙ্গলির মূর্তি খচিত আংটিটার কথা মনে পড়ে যায় বিদিশার। খুব কষ্ট করে সেই আংটি শুদ্ধ হাতটা দিয়ে পিশাচিনীর হাত ধরতেই ছিটকে পড়ে যায় পিশাচিনী। মুহূর্তে অদৃশ্য হয়ে যায় তারা। বিদিশা সতর্ক হয়, মনে পড়ে যায় আজ অমাবস্যার রাত, তাই ওরা কেউ এত সহজে ওকে ছেড়ে দেবে না। বেশ ভালো করেই বুঝতে পারে সে, ওকে সুরক্ষা বলয়ের ভিতরে ঢুকতে হবে, না হলে যেতে হবে মন্দিরে। কিন্তু সুরক্ষা বলয়ে ঢোকার আগেই কি যেন ওর পা ধরে টেনে নিয়ে যেতে থাকে কোথাও। ছড়ে যায় ওর হাত পা, আর সেই ক্ষতস্থান থেকে ঝরঝর করে রক্ত পড়তে থাকে। আর রক্তের গন্ধ পেয়ে ফুল্লরার আত্মা ছুটে আসে, আর সেই রক্তগুলো চেটে চেটে খেতে থাকে। ওদিকে পিশাচ দিশাকে এনে ফেলে রানী লীলাবতীর ওই পিশাচ সাধনার ঘরে। চারিদিকে মানুষের হাড় গোড় ছড়িয়ে আছে। বিদিশা বুঝতে পারছে না কি করে ওই 3 প্রেতের হাত থেকে নিজেকে রক্ষা করবে। নিজের শরীরকে বন্ধন দিতেও আজ ভুলে গেছে সে। মৃত্যুকে এত কাছ থেকে কখনো দেখেনি দিশা। সেই পিশাচ মরিয়া হয়ে বিদিশার গলায় দাঁত বসাতে গিয়ে কোনো একটা অজানা কারণে ছিটকে পড়ে। এক অদ্ভুত আলোর জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছে এক অপরূপা নারী মূর্তি। তিনি মৃদু হেসে বিদিশার হাতটা চেপে ধরেন। খুব কষ্টে উঠে দাঁড়ায় বিদিশা। অবাক হয়ে চেয়ে থাকে বিদিশা সেই নারী মূর্তির দিকে। তারপর বলে ওঠে, রানী ভবানী, আপনি? তখন সেই নারী মূর্তি বলে ওঠে, তুমি এমন ভাবে এসেছো কেন বিদিশা? আগে নিজেকে তৈরি করো, তারপর ওদের সাথে লড়তে এসো। এখন চলো, মায়ের মন্দিরে চলো। আর শোনো, ওই মায়ের মন্দিরে অনেক কিছু খুঁজে পাবে, যা দিয়ে তুমি এই সব কিছুকে শেষ করতে পারবে। বিদিশা একটা কথাও বলতে পারে না। সেই আলোকের বৃত্তের মধ্যে থাকা পবিত্র আত্মার সাথে পৌঁছে যায় মায়ের মন্দিরের সামনে। তাকে পৌঁছে আস্তে আস্তে সেই নারী মূর্তি মিলিয়ে যায়, আর তক্ষুনি একটা ঝাঁকুনি লাগে দিশার শরীরে। ক্লান্ত ক্ষত বিক্ষত শরীর নিয়ে সে লুটিয়ে পড়ে মায়ের মূর্তির পায়ের সামনে। বেশ কিছুক্ষণ পরে ভোরের আলো এসে লাগে দিশার মুখে। ব্যথায় বেশ কষ্ট হচ্ছে তার, তবু সে উঠে দাঁড়ায় একটা পিলার ধরে। রানী ভবানীর কথা মতো ওই মন্দিরে এমন কিছু আছে যা দিয়ে শেষ করা যাবে ওই শয়তানি শক্তিগুলোকে, আর মুক্তি দেওয়া যাবে রাজকুমারী ফুল্লরার আত্মাকে। বিদিশা ধীরে ধীরে উঠে বসে। তারপর ঘোর কাটতে দেখে সকাল হয়ে গেছে। মায়ের মন্দিরে সে কি করে এলো তা তার মনে পড়ে যায়, আর সব কথাই একে একে মনে পড়তে থাকে ওর। রানী ভবানীর পবিত্র আত্মাই গতকাল রাতে তাকে পৌঁছে দিয়ে গেছে এখানে, না হলে এতক্ষণ হয়তো ডেড বডি হয়ে পড়ে থাকতো এই রাজবাড়ির কোনো কোনায়। আস্তে আস্তে বিদিশা বাইরে আসে, আর মনে মনে ভাবতে থাকে আরো শক্তি সঞ্চয় করতে হবে তাকে, না হলে এই 3 প্রেতের সাথে ও লড়তে পারবে না। আর যদি সে হার মেনে চলে যায় প্রাণ ভয়ে, সে কথা আলাদা। কিন্তু হারতে যে শেখেনি দিশা। কুন্তল যখন নিজের বাবা মায়ের কথায় বিদিশাকে ছেড়ে অন্য মেয়ের সাথে বিয়ে করে, সেদিনই তো সে অর্ধমৃত হয়ে পড়ে, তাই মরতে সে ভয় পায় না। সময় নষ্ট না করে মায়ের মন্দিরের সমস্ত জিনিস খুঁজতে শুরু করে বিদিশা। হন্যে হয়ে খুঁজেও কিছু পায় না সে। তখন হতাশ হয়ে বসে পড়ে মায়ের পায়ের কাছে, আর তক্ষুনি গতকালে মায়ের পায়ে দেওয়া ফুলটা এসে পড়ে মায়ের বেদির একটা জায়গায়। দিশা ফুলটা ছুঁতেই ওর হাত লাগাতে সাথে সাথে বেদিটা আপনা আপনি ওপর দিকে উঠে যায়, আর একটা বাক্স বেরিয়ে আসে নিচ থেকে। বিদিশা বাক্সটাকে বের করে আনতেই আবার বেদিটা নিজের জায়গায় ফিরে আসে। বাক্সের গায়ের কারুকার্য দেখে বোঝা যায় তা খুব বড় কারিগর দিয়ে বানানো। বাক্সের ডালাটা খুলে চোখ ছানা বড়া হয়ে যায় দিশার।
রাশি রাশি গয়না ভরা রয়েছে তার মধ্যে। আর রানী ভবানীর সেই হারটাও আছে। কিন্তু তাহলে ওই পিশাচিনী রানী লীলাবতীর গলায় যে হারটা সে দেখেছে, সেটা না, এটা জানতে হলে তাকে একবার সেই পুঁথির সাহায্য নিতেই হবে। কিন্তু সেটা তো রয়ে গেল ওই রানী ভবানী মহলে। তাহলে দিশা আবার ঠিক ওই পদ্ধতি অবলম্বন করেই বাক্সটা রেখে দেয় ভালো করে মায়ের পায়ের কাছে। তারপর মায়ের দিকে তাকিয়ে দেখে মায়ের হাতে একটা ত্রিশূল, আর সেই ত্রিশূলের মধ্যে আঁকা আছে ত্রিনয়ন। তবে কি এই সেই অস্ত্র? না, আগে তাকে ও বাড়ি থেকে স্নান সেরে এসে মায়ের পুজো দিতে হবে, তারপর অন্য কথা। বিদিশা মনে মনে ভাবতে থাকে। রাজবাড়ি থেকে বেরিয়ে সোজা হাসপাতালে যেতে হবে। বেশ কিছু জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে তার শরীরে, সেগুলোকে একটু ফার্স্ট এড করানো প্রয়োজন। তাছাড়া তমাল কেমন আছে সে খবরটাও নিতে হবে। রাজবাড়ি থেকে বেরিয়েই দেখে একটু দূরে বেদ দাঁড়িয়ে আছে, চোখে মুখে চিন্তার ছাপ নিয়ে। দেখেই বোঝা যাচ্ছে সারা রাত্রি সে ঘুমায়নি। বিদিশাকে দেখে এগিয়ে আসে বেদ, আর এসেই চমকে বলে ওঠে, দিশা, এই দিশা, এসব কি হয়েছে তোর? এভাবে কেটে ছড়ে গেল কি করে তোর? বিদিশা বলে ওঠে, সব বলবো, আগে হাসপাতালে গিয়ে একটু ট্রিটমেন্ট করিয়ে নি, চল। ভ্যান রিক্সাতে করেই হাসপাতালে পৌঁছায় ওরা। নিজের ক্ষতস্থানগুলো ট্রিটমেন্ট করিয়ে তমালকে দেখতে যায় বিদিশা আর বেদ। একটু ভালো আছে দেখে ওরা রানী ভবানী মহলে এসে এক কাপ চা খেয়ে স্নান সারতে চলে যায়। বিদিশা পুজোর সরঞ্জাম শিবুকে দিয়ে বাজার থেকে আনিয়ে নেয়, আর তারপর বেদকে সঙ্গে করে রাজবাড়ির মন্দিরে গিয়ে পুজোয় বসে দিশা। আর মনে মনে ভাবতে থাকে, না, এক্ষুনি ওই গুপ্তধনের কথা কাউকে জানাতে পারবে না সে, তাই বেদকেও কোনো কথা বলে না সে। মায়ের পুজো সেরে রাজবাড়ির ভেতরে ঢোকে দিশা আর বেদ। এই দিনের বেলাতেও কেমন গাঢ় অন্ধকারে ডুবে আছে রাজবাড়ি আজ। খুব বেশি ভয়াল রূপ নিয়ে দাঁড়িয়ে আছে যেন সে। আর দেওয়ালে টাঙানো রানী লীলাবতীর ছবির দিকে তাকিয়ে চমকে ওঠে বিদিশা। আজ তার চোখগুলো থেকে যেন ঘৃণা উপচে পড়ছে। আর ছবিতে থাকা রানী লীলাবতীর মুখের দুপাশ থেকে দুটো সদন্ত বেরিয়ে আছে, আর তা থেকে টাটকা লাল রক্ত ঝরে পড়ছে। বিদিশা ভাবতেও পারেনি এই দিনের বেলাতেও এমন কিছু সামনে পড়তে হবে ওকে। ভাগ্য ভালো যে পুজো শেষে মায়ের আশীর্বাদী ফুল সে হাতে করে নিয়ে এসেছে। বেদের হাতটা শক্ত করে ধরে নিজের আর বেদের শরীরকে বন্ধন দিয়ে তারপরে এগোয় সে। এগিয়ে যায় ওদের সেই নির্দিষ্ট ঘরের দিকে। বিদিশা বুঝতে পারে রানী লীলাবতীর চোখ দুটো ওদের দিকেই ঘুরছে, আর সেই ছবির মুখে একটা কুৎসিত হাসি ফুটে ওঠে। বেদ আর দিশা এসে ঘরে ঢুকে দিশার প্রয়োজনীয় জিনিসগুলো সব ব্যাগে ভরে নেয়। ঘরটাকে ভালো করে পরিষ্কার করে দিশা, আর তা করতে গিয়েই দেখে কতগুলো মোমবাতি আর কত দেশলাই রয়ে গেছে গোছানো, যা তন্ন তন্ন করে খুঁজেও গত রাতে পায়নি বিদিশা। সবটাই যে ওই পিশাচের করা মায়া তা এখন ভালো বুঝতে পারছে বিদিশা। ঘরের দরজা বন্ধ করে আরো একটা সুরক্ষা বলয় এঁকে দিয়ে বিদিশা ও বাড়িতে চলে যায়, কারণ ওই পুঁথিটা তাকে ভালো করে পড়তে হবে আজ। রাজবাড়ি থেকে বেরিয়ে বিয়েদার দিশা সোজা চলে যায় রানী ভবানী মহলে। নিজেদের জন্য ঠিক করা ঘরে গিয়ে পুঁথিটা বের করে বসে বিদিশা। তারপর মন দিয়ে পড়তে শুরু করে সেই রাজা সুরেন্দ্রনারায়ণের কথা। তিনি লিখেছেন যেসব ঘটনাগুলো একের পর এক, সেই ঘটনাগুলো এই রকম। এখন বুঝিতে পারিতেছি যে রানী লীলাবতীকে বিবাহ করে আমি কোনো ভুল করি নাই। রানী ভবানীর এমন জঘন্য রূপ আমি আর দেখি নাই কোথাও। নিজ সন্তানকে নিজ স্বার্থসিদ্ধির জন্য হত্যা করাকে আর কি বা বলিব। যে হার আমি একসময় বীরেন্দ্র নারায়ণ আর ফুল্লরার জন্মের পরে রানী ভবানীকে উপহার স্বরূপ দিয়াছিলাম, আস্থা ফিরাইয়া লইলাম। তবে লীলাবতীকে এক্ষুনি এ হার আমি দিব না।
আগে সে আমাকে সন্তান উপহার দিক, তারপরে দিব, ভাবিয়া লইয়াছি এইটাই। তথাপি গৃহশান্তি বজায় রাখিবার হেতু একই রকম রূপোর হার প্রস্তুত করাইয়া তাহাতে সোনার জল চড়াইয়া রানী লীলাবতীকে দিতে তিনি বড় খুশি হইয়া গ্রহণ করিলেন। এতটা মন দিয়ে পড়ে হেসে ফেলে বিদিশা যে রাজা সুরেন্দ্রনারায়ণ বড়ই চতুর ছিলেন। তার মনে রানী লীলাবতীর গলায় যে হার দেখেছে বিদিশা তা নকল। ওই হারটাই রানী লীলাবতীর সব থেকে প্রিয় হয়ে উঠেছে। কিন্তু একবার যদি রানী লীলাবতী জানতে পারেন যে ওই হার নকল, তখন তার মনের অবস্থা কেমন হবে বেশ বুঝতে পারে দিশা। তবে পরক্ষণেই মনে একটা প্রশ্ন জাগে যে এমন পিশাচ উপাস্য সে আসল নকল চিনতে পারল না কেন? নাকি অন্য কোনো কারণ আছে? যাক, আবার পড়তে শুরু করে বিদিশা। রানী লীলাবতীর মূল শক্তি হলো ওই কালো বেড়াল, যার শরীরের মধ্যে রাজকুমারী ফুল্লরার আত্মাকে পিশাচ বন্ধ করে রেখেছে মন্ত্র বলে। আর ফুল্লরার দেহ পোতা আছে রাজবাড়ির বাগানে একটা নিম গাছের নিচে। মা কালীরও ত্রিশূল হলো সেই অস্ত্র যা দিয়ে ওই পিশাচিনী রানী লীলাবতীকে ধ্বংস করা যায়। তবে তার আগে ফুল্লরার দেহবশেষের সৎকার করতে হবে। তাতে করে ওই বিড়ালের মৃত শরীর থেকে ফুল্লরা মুক্তি পাবে আর শক্তিহীন হয়ে পড়বে রানী লীলাবতী। শেষের দিকে রাজা সুরেন্দ্রনারায়ণ অবশ্য আক্ষেপ করেছেন ওই লীলাবতীকে বিয়ে করার কারণে। যাক, যা জানবার ছিল তা জানা হয়ে গেছে বিদিশার। কস্তুরীকে বিদিশা বলে ওঠে, কস্তুরী, আজ কেমন আছিস তুই? কস্তুরী বলে, ভালো আছি রে দিশা, আসলে এখনো ঘোর কাটিয়ে উঠতে পারিনি রে। কি যে হয়ে গেল বলতো? তমালের জন্য বেশি খারাপ লাগছে। আসলে এমন একটা জায়গায় কি করে আমরা দুজনে এত কাছাকাছি এলাম বুঝতেই পারছি না জানিস। বিদিশা বলে উঠল, যাক, এখন আর ওসব কথা বলে কি হবে বল, যা হবার হয়ে গেছে। তুই কিন্তু ভুলেও রাজবাড়ির কাছে যাবি না, কেমন? কস্তুরী বলে, না না, তুই কি বারণ করবি, আমি নিজেই ওই বাড়ির ধারে কাছে যাব না। তা তুই আজ যাবি না? বিদিশা বলে ওঠে, আজ আমার কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে তারপরে আগামীকাল যাব। সন্ধেবেলা মা বিশালাক্ষীর মন্দিরে পুজো দিতে যাব রে, তুই যাবি? কস্তুরী বলে, যাব, কিন্তু ওই রাজবাড়ির সামনে থেকে আমি যেতে পারবো না। বিদিশা বলে, দাঁড়া, আমি রূপা বা শিবুদার কাছ থেকে একটু শুনে নি যে আর কোনো রাস্তা দিয়ে মা বিশালাক্ষীর মন্দিরে যাওয়া যায় কিনা। বিদিশা ওপর থেকেই ডাক দেয়, রূপা, শিবুদা, কেউ একজন ওপরে উঠে এসো তো। রূপা হাঁপাতে হাঁপাতে উপরে উঠে এসে বলে, কি হয়েছে গো দিদিমণি, এমন করে ডাকছো কেন গো? বিদিশা বলে, আরে এত হাঁপাচ্ছ কেন গো, আমি একটা কথা জানার জন্য তোমাকে ডাকলাম। রূপা বলে, না না, আমি ঠিক আছি, বলো না কি জানতে চাও। বিদিশা বলে ওঠে, মা বিশালাক্ষীর মন্দিরে যাবার জন্য আর কোনো রাস্তা আছে রাজবাড়ির সামনের রাস্তাটা ছাড়া? রূপা বলে, আছে তো, রেতে বিরেতে তো বাইরে যেতে হলে আমরা ওই পথেই যাই গো দিদিমণি। বিদিশা বলে, যাক, তাহলে কস্তুরী তুই যাচ্ছিস, এটা ফাইনাল। রূপা বলে ওঠে, ও দিদিমণি, তুমি আজ ওই রাজবাড়িতে যাবে নে? বিদিশা বলে, না গো, আজ একটু আমার কাজ আছে, তাই এ বাড়িতেই থাকবো। তুমি আজ জমিয়ে আজ একটু ভালো মন্দ রান্না করো তো রূপা। রূপা বলে ওঠে, আচ্ছা গো দিদিমণি, বলছি যে বেদ দাদা সেই কখন বেরিয়ে গেলেন, এখনো এলেন না যে? বিদিশা চমকে উঠে বলে, হোয়াট, বেদ ঘরে নেই? কোথায় গেছে ও? বলেও তো যায়নি। কস্তুরী বলে, তুই একবার দেখ দিশা, সন্ধে হবার আগেই বেদদাকে খুঁজে নিয়ে আয়। বিদিশা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তুই চিন্তা করিস না, দেখছি বেদ কোথায় গেল। 1 মিনিট দাঁড়া, আগে একটা ফোন করে দেখি তো।
কস্তুরী বলে, হ্যাঁ হ্যাঁ তাই কর, দেখ একটু। বিদিশা ফোন করতেই দেখে বেদের ফোনটা কাছেই বাজছে। কস্তুরী বেদের ফোন ওর ঘরের বিছানার ওপর থেকে নিয়ে এসে বলে, এই দেখ দিশা, বেদ তার ফোনও ঘরের বিছানার ওপরে ছিল। বিদিশা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে বেরিয়ে যায় মহল থেকে। রাজবাড়ির দিকে হাঁটা লাগায় বিদিশা। একটু এগিয়েই দেখে বেদ আসছে, রাজবাড়ির গেট খুলে বেরোচ্ছে ও। বিদিশা এগিয়ে গিয়ে বেদের গায়ে হাত দিতেই চমকে উঠে সরে যায়। এ কোন বেদ? এত উত্তাপ কেন ওর শরীরে? বিদিশা বেদের চোখের দিকে তাকিয়ে চমকে ওঠে। একটা ছায়া দেখা দিয়েই মিলিয়ে গেল মুহূর্তে। বিদিশা শক্ত করে বেদের হাতটা চেপে ধরে জপ করতে থাকে মায়ের নাম। ছটপট করতে থাকে বেদ, কিন্তু দিশার শরীরেও যেন ভর করেছে কোনো শক্তি। কিছুতেই হাত ছাড়াতে পারে না সে। টানতে টানতে বেদকে মা বিশালাক্ষীর মন্দিরে নিয়ে যেতে থাকে বিদিশা। আর সমানে বেদ নিজেকে ছাড়িয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু দিশার শুভ শক্তির কাছে হার মানে বেদের মধ্যে থাকা পিশাচের অশুভ শক্তি। মন্দিরে পা রেখেই ছিটকে পড়ে বেদ, আর একটা কালো ছায়া বেদের থেকে আলাদা হয়ে ভাসতে ভাসতে চলে যায় রাজবাড়ির দিকে। বসে পড়ে বিদিশা বেদের পাশে। মন্দিরের থেকে জল এনে ছিটিয়ে দেয় বেদের চোখে মুখে। জ্ঞান ফিরে উঠে বসে বেদ। নিজেকে এভাবে মন্দিরের মেঝেতে পড়ে থাকতে দেখে বেশ অবাক হয় বেদ। ধীরে ধীরে উঠে বসে বিদিশাকে সে বলে, এই দিশা, কি হয়েছে রে? আর আমি মা বিশালাক্ষীর মন্দিরে কি করে এলাম? আমি তো ওই রাজবাড়িতে ছিলাম। বিদিশা বলে ওঠে, তোর কিচ্ছু মনে নেই বেদ? ও বাড়িতে কি হয়েছিল তোর কিচ্ছু মনে নেই? বেদ একটু সময় ভেবে নিয়ে বলল, কিছুই তো মনে পড়ছে না রে দিশা। বিদিশা বলে, তুই এখানে থাক, আমি একটু আসছি। আর খবরদার এই মন্দির থেকে বেরোবি না আমি না আসা পর্যন্ত। আমি এসে গেছি মা, তুমি নিশ্চিন্তে যাও। বেদ আর দিশা পেছনে তাকিয়ে দেখে মায়ের মন্দিরের পুরোহিত চলে এসেছেন। বিদিশা পুরোহিত মশাইকে প্রণাম করে বেদের খেয়াল রাখতে বলে চলে যায় রানী ভবানী মহলের দিকে। ওদিকে হাসপাতাল থেকে তমাল ফোন করে কস্তুরীকে, একবার ওর সাথে দেখা করতে বলে। কিন্তু কস্তুরী ভয় পায় তমালের সামনাসামনি যেতে। বিদিশা এসে দেখে কস্তুরী অস্থির হয়ে ঘরের মধ্যে পায়চারি করছে। বিদিশা বলে ওঠে, কি হয়েছে রে কস্তুরী, তুই এভাবে ঘরের মধ্যে পায়চারি করছিস কেন? কস্তুরী বলে, দেখ না, তমাল ফোন করে আমাকে বারবার হাসপাতালে যেতে বলছে। কি করি বলতো? আমার না এই মুহূর্তে ওর সামনাসামনি হবার একদম ইচ্ছা নেই। বিদিশা বলল, তুই এখন আমার সাথে মন্দিরে যাবি। আর সব থেকে বড় কথা, তমালের ফোন তো আমার কাছে, তাহলে তো কেউ ফোন করলো কিভাবে? কস্তুরী বলে উঠল, মানে? ওর ফোন নম্বর থেকেই তো ফোন এসেছিল। দিশা, এবার আমার কিন্তু খুব ভয় করছে রে। বিদিশা গম্ভীর হয়ে বলে, সামনে খুব বড় একটা লড়াই আসছে। জানি না কি অপেক্ষা করছে, তবে খুব খারাপ তো কিছু অবশ্যই। আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে রে। বিদিশা আর কস্তুরী রূপার দেখানো পথ দিয়ে সোজা মন্দিরে গিয়ে উপস্থিত হয়ে দেখে পুরোহিত মশাই বসে আছেন, আর পাশে বেদ হাত জড়ো করে বসে আছে চোখ বুজে। বিদিশা আর কস্তুরী গিয়ে বসে পড়ে পুরোহিত মশাইয়ের পাশে। তিনি এখন উচ্চারণ করছেন কালী মন্ত্র। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, ধর্মার্থে মোক্ষ দে দেবী, নারায়ণী নমস্তুতে। বিদিশাও চোখ বুজে একই মন্ত্র জপ করতে থাকে। বেশ কিছু সময় পর মায়ের পুজো শেষে ওদের হাতে হাতে মায়ের রাতের ভোগের প্রসাদ ছোট ছোট শালপাতার বাটিতে করে তুলে দিয়ে বলেন, মায়ের প্রসাদ গ্রহণ করো তোমরা ভক্তি ভরে। আমার মায়ের যে অসীম কৃপা গো, দেখো তোমরা ঠিক জয়ী হবে। বিদিশা প্রসাদ খেয়ে মুখ ধুয়ে পুরোহিত মশাইয়ের সাথে আরো কিছু সময় কথা বলে বেরিয়ে যায় মন্দির থেকে। তবে দিশা একটা জিনিস লক্ষ্য করে না,
যে কস্তুরী কিন্তু প্রসাদটা না খেয়েই ফেলে দেয়। রাতে রূপাস বেশ জমিয়ে রান্না করেছে। ভাত, পরোটা, ডাল মাখানি, পনির বাটার মশলা আর গরম গরম খাসির মাংসের ঝোল। বেশ তৃপ্তি করে খেতে খেতে বিদিশা বলে ওঠে, রূপা, তোমার রান্নার হাতটা কিন্তু সত্যি খুব ভালো। এদিকে সব ভালোই ভালোই মিটে গেলে তোমাকে একটা পুরস্কার দিতে হবে, বুঝলে? রূপা বলে ওঠে, এই যে আপনি এত প্রশংসা করলেন, এই না কত আমার জন্য। বিদিশা বলে, তাও তোমার একটা পুরস্কার পাওনা হয় রূপা। আচ্ছা যাক, শোনো, আগামীকাল দুপুরে খেয়ে খাবার নিয়ে আমি ও বাড়িতে যাব, সেইভাবে সব গুছিয়ে দিও কিন্তু। বেদ বলে ওঠে, আর আমিও যাব, তুই আমাকে আটকাতে পারবি না দিশা, আমি যাবই যাব। বিদিশা বলে ওঠে, বেশ, তাই হবে, যাস তুই আমার সাথে। নে, এবার খাওয়াটা শেষ কর, কটা বাজে দেখ তো। এরপর আর কথা হয় না, সবাই ঘরে গিয়ে শুয়ে পড়ে। ঘুমের মধ্যে আজ রানী ভবানীকে দেখে বিদিশা, আর দেখে রানী লীলাবতীর গলায় পড়া হারটাকে। আর কস্তুরী বারবার শুনতে পায় এক ডাক, যা ওকে টেনে নিয়ে যেতে চায় ওই রাজপ্রাসাদের দিকে। সকালে ঘুম থেকে উঠে বিদিশা আগে স্নান সেরে নিজের ঘরে বসেই কিছু সময় সাধনা করে নেয়। তারপর নিচে নেমে এসে চা খেতে খেতে খবরের কাগজটা চোখ বোলায়। বেদ আর কস্তুরীও এসে যোগ দেয় ওর সাথে। বেশ কিছু সময় নানা বিষয়ে কথা বলে ওরা। শিবু দৌড়াতে দৌড়াতে এসে বলে, দিদিমণি গো, সর্বনাশ হয়ে গেছে। বিদিশা বলে, কি হয়েছে শিবুদা, তোমাকে এমন লাগছে কেন? শিবুর গলায় আতঙ্কের স্বর। ও বলে ওঠে, ওই লীলাবতী কাল গাঁয়ের 2 জন জোয়ান ছেলেকে খেয়েছে গো, দেখবে চলো। বিদিশা বলে ওঠে, 1 মিনিট দাঁড়াও শিবুদা, তুমি কি বলছো তা তুমি বুঝতে পারছো? 2টো ছেলে রাজবাড়িতে গেল কি করে? শিবু বলে, আসলে কে যেন বলেছে যে ওই রাজবাড়িতে গুপ্তধন আছে, আর তার খোঁজেই কলকাতা থেকে লোক এসেছে। কাল যে ও বাড়িতে তোমরা কেউ ছিলে না, এ খবর ওরা জানতে পারে। তারপরে ওরা গুপ্তধনের খোঁজ করতে ওই রাজবাড়িতে যায় রাতের বেলায়। আর আজ, উফ, ওদের সেই চেহারা দেখার মতো নয় গো দিদি। বিদিশা বলে, চলো তো দেখি। আর হ্যাঁ কস্তুরী, তুই আসিস না কেমন? কস্তুরী বলে ওঠে, না না বাবা, আমি আর ওই রাজবাড়ির আশেপাশেও যাব না। বিদিশা, বেদ আর শিবু বেরিয়ে যায় রাজবাড়ির দিকে। ইতিমধ্যে পুলিশও এসে পড়েছে। বিদিশা বডিগুলোর কাছে গিয়ে দেখে কি বিভৎস সেই মৃত্যু। শরীর দুটো ফ্যাকাশে, দেখে মনে হচ্ছে সব রক্ত যেন কে শুষে নিয়েছে। ঘাড়ের কাছে গভীর ক্ষত, আর আঁচড়ের চিহ্ন সারা শরীর জুড়ে। খোলা চোখে আতঙ্কের ছায়া। চমকে ওঠে বিদিশা ওদের এমন পরিণতি দেখে। আসলে একের পর এক শিকার হাতছাড়া হয়ে যেতে এবারে ক্ষেপে উঠেছে ওই রাজবাড়ির পিশাচের দল। আর হাতের কাছে 2 জন নতুন শিকার পেয়ে নিজেদের পিপাসা মিটিয়ে নিয়েছে, আঁশ মিটিয়ে। পুলিশ বডি নিয়ে চলে যায়, আর একে একে লোকজন সে জায়গা ছেড়েও চলে যায়। বিদিশা একভাবে চেয়ে থাকে রাজবাড়িটার দিকে। একটা খোলা জালনার কাছে জমাট বাঁধা অন্ধকার যেন ওর দিকেই তাকিয়ে আছে। বেদ গিয়ে বিদিশার কাঁধে হাত রেখে বলে, দিশা চল, এবার এখান থেকে চল। বিদিশা বলে, লড়াইটা 3 দিন কঠিন হয়ে উঠছে রে বেদ। রক্তের স্বাদ পেতে পেতে ওরা আরো হিংস্র হয়ে উঠেছে। বেদ বলে, পুলিশ তো সিল করে দিয়ে গেল রাজবাড়ির গেট, তাহলে আমরা ঢুকবো কোথা থেকে? বিদিশা বলে, পেছনের গেট দিয়ে। ঢুকতে যে আমাকে হবেই রে বেদ। এখনই যদি ওই পিশাচিনী রানীকে ধ্বংস করতে না পারি, তাহলে আরো মানুষ মরবে, কেউ বাঁচবে না। বেদ বলে, এখন তো ফিরে চল ওই মহলে। বিদিশা বলে, আয় তো দেখি, চল না, ওই পেছনের গেটটা কোন দিকে একটু দেখে যাই। বিদিশা আর বেদ রাজবাড়ির পেছন দিকে এসে দেখে এদিকেও একটা বেশ বড় আর উঁচু গেট আছে। একটা বেশ বড় আর বহু পুরনো মরচে পড়া তালা ঝুলছে তাতে। বিদিশা তালাটা ধরে দেখে খুব ভারী তালাটা।
বেদ আর বিদিশা অনেক সময় চেষ্টা করে অবশেষে সেটাকে ভাঙতে সক্ষম হয়। না, এদিকের রাস্তাটা পরিষ্কারই আছে, তার মানে ওরা পুরো বাড়িটাই খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়ে গেছে। বিদিশা আর বেদ নিশ্চিন্ত হয় এই ভেবে যে রাতে ওদের ঢুকতে কোনো অসুবিধা হবে না। বিদিশা আর বেদ ফিরে আসে রানী ভবানী মহলে। দুপুরের খাওয়া দাওয়া সেরে ওরা একটু রেস্ট নিয়ে নেয় বেশ কিছুটা সময়। সন্ধ্যার পর ছাড়া ওরা বেরোতে পারবে না, কারণ ওই রাজবাড়িতে ওরা ঢুকছে এটা কেউ দেখে ফেললে অসুবিধা হয়ে যাবে। রূপা বিদিশা আর বেদের জন্য খাবার তৈরি করে প্যাক করে দিয়েছে, আর চা করেও ফ্লাস্কে ভরে দিয়েছে। ঠিক 8টা নাগাদ খাবার, জল আর প্রয়োজনীয় জিনিস নিয়ে ওরা রাজবাড়ির দিকে রওনা হয়ে যায়। আজ যে ওরা কোন বিপদের সামনে পড়তে চলেছে তা ওরা নিজেরাও জানে না। আজ আর কোনো রকম ভুল করে না বিদিশা। শক্তিশালী মন্ত্র দিয়ে গাত্র বন্ধন করে নেয় দুজনের, আর বেদের গলায় পরিয়ে দেয় বজরাঙ্গলির লকেট। বেদকে ভালো করে শিখিয়ে দেয় হনুমানজির নাম করা, যাতে বিপদে পড়লে ও স্মরণ করতে পারে হনুমানজিকে। খুব সাবধানে রাজবাড়ির পেছনের গেট থেকে রাজবাড়ির চত্বরে ঢোকে ওরা। রাজবাড়ির ভেতরে যাবার পথেই মায়ের মন্দির পড়তে আগে মন্দিরে একটা মোমবাতি জেলে ভক্তিভরে প্রণাম করে নেয় বিদিশা। তারপরে উঠে দাঁড়াতেই মনে হয় কেউ যেন একটা দ্রুত রাজবাড়ির দিকে চলে গেল। বিদিশা মনে মনে ভাবতে থাকে, কে আবার এলো এই রাজবাড়িতে? গুপ্তধনের লোভ সামলানো তো সহজ কাজ নয়, তাই হয়তো কেউ এসেছে। কিন্তু এমন এক ভয়ানক ঘটনা ঘটে যাবার পর কি আর কেউ আসবার সাহস পাবে এই রাজবাড়িতে? এসব ভাবতে ভাবতেই ভেতরে ঢোকে দিশা। হঠাৎ মনে হলো অন্ধকারে ওর পাশ থেকে কেউ চলে গেল, কিন্তু তারপর আর দেখতে পেল না কিছু। কোনো কিছু না ভেবে দ্রুত পায়ে দিশা আর বেদ এসে উপস্থিত হয় ওদের সেই ঘরে। তারপর সবকিছু গুছিয়ে রেখে চারিদিকে মন্ত্রপুত জল ছিটিয়ে দেয় বিদিশা। মেঝেতে পাতা বিছানাটা ভালো করে ঝেড়ে আবার পেতে তার উপর বসে পড়ে দুজনে। সবে 9টা বাজে, তাই 1 কাপ করে চা আর বিদিশার ব্যাগে থাকা বিস্কিট দিয়ে সন্ধ্যের আহার সেরে নেয় ওরা। এমন সময় অদ্ভুত একটা আওয়াজ শুনে বিদিশা আর বেদ কিসের শব্দ বোঝার চেষ্টা করছে দুজনে। বিদিশা দেখে ঘড়িতে তখন সবে রাত 9টা বাজে। এখন একটু ঘুরে দেখতে যাওয়া যেতেই পারে, এই ভেবেই দিশা বেরিয়ে যায় ঘর থেকে বেদকে রেখে। আজ প্রতিটা কাজ খুব দক্ষতার সাথে করতে হবে ওদের। আজ এই দিনেই রানী লীলাবতীকে পুড়িয়ে মারা হয়েছিল, আর আজ এই দিনেই তাকে একেবারে শেষ করতে হবে, না হলে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। বিদিশা একটু দূরে গিয়েই আবার অনুভব করে কেউ একটা এখানে আছে, আর সে মানুষ। কে এসেছে এই মৃত্যুপুরীতে? এইটাই মনে মনে ভাবতে থাকে বিদিশা। তবে কি সত্যি সত্যি গুপ্তধনের লোভ, নাকি? উফ, আর ভাবতে পারে না দিশা। আজ ওর প্রথম কাজ রাজকুমারী ফুল্লরার দেহাবশেষ খুঁজে বের করে সেটাকে জ্বালিয়ে দিতে হবে। তারপরেই ফুল্লরার মুক্ত হবার পরপরই ওই বেড়ালের দেহাবশেষ, আর সবশেষে লীলাবতীর সেই হাড় জ্বালিয়ে দিতে হবে। মাথা ঠান্ডা রেখে একের পর এক কাজ করতে হবে তাকে। তা খুব ভালো করেই জানে বিদিশা। যে এসেছে সে নিজেকে খুব চালাক মনে করছে, কিন্তু সে ভাবতেও পারছে না কি পরিণতি হতে পারে তার। বিদিশা একবার লীলাবতীর ঘরে গিয়ে আবার খুঁজতে থাকে সেই হার, কিন্তু পায় না। হতাশ হয়ে ঘরে ফেরার সময় আবার মনে হলো কেউ দ্রুত সরে গেল। তবে সে পুরুষ নয়, নারী, তা বুঝতে পারে বিদিশা। বিদিশা ঘরে পৌঁছে দেখে বেদ ঘরের মধ্যে পায়চারি করছে। দিশাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। হাতে মুখে জল দিয়ে ডিনার করে নেয় দিশা আর বেদ। বিদিশা আর বেদ ঠিক 11:30 নাগাদ বেরোয় ঘর থেকে। আগে ওদের কাজ ফুল্লরার দেহটা খুঁজে বের করে জ্বালিয়ে দেওয়া, আর মায়ের মূর্তির নিচ থেকে গয়নার বাক্স বের করে সেই হার বিদিশা নিজের গলায় পরে নিয়েছে। আজ রানী লীলাবতী বুঝবেন যে একটা ঝুটো হাড়ের ওপরে তার মোহ ছিল এতদিন, আর নিজেই ওই হাড় খুলে ফেলবেন, আর তখনই নিজের কাজ করে ফেলবে বিদিশা। বিদিশা আর বেদ
সেই নিম গাছের নিচে এসেছে, যেখানে ফুল্লরার দেহকে পুঁতে দিয়েছিল রানী লীলাবতী। সবে ওরা খোঁড়া শুরু করেছে, এমন সময় একটা হাসি শুনে সামনে তাকিয়ে দেখে কস্তুরী দাঁড়িয়ে আছে ওদের সামনে। বিদিশা অবাক হয়ে বলে, কস্তুরী, তুই এখানে? কেন এলি তুই? তোকে বারণ করেছি না এখানে আসবি না? কস্তুরী বলে ওঠে, ওরা ওরা আমাকে নিয়ে এসেছে, ওরা আমাকে বাঁচতে দেবে না দিশা। বিদিশা তাড়াতাড়ি ছুটে কস্তুরীর কাছে গিয়ে ওর হাত ধরেই ছিটকে সরে আসে। এ কোন কস্তুরী? একদম বরফের মতো ঠান্ডা ওর শরীর, আর এ কি চেহারা হয়েছে ওর! চোখ দুটো যেন জ্বলছে ওর। কস্তুরী ফ্যাসফেসে গলায় বলে, তুই ওটা গলায় পড়েছিস কেন দিশা? ওই হার তো রানী লীলাবতীর। দে, আমাকে দে, আমি ওটা খুব ভালোবাসি, দে আমাকে। ছিটকে সরে যায় বিদিশা, আর বিশ্রী হাসিতে হাসতে থাকে কস্তুরী। আর দেরি নয়, ফুল্লরার দেহাবশেষ ইতিমধ্যে বের করে ফেলেছে বেদ। লাল রঙের শালু কাপড় ওপরে রেখে দিয়েছে। বিদিশা সেই মন্ত্রপুত জল ছিটিয়ে সাথে আনা চন্দন কাঠের টুকরো আর ঘি ছিটিয়ে মন্ত্রপাঠ শুরু করে। ওদিক থেকে বেড়ালটা দৌড়ে আসতে থাকে, কিন্তু তার আগেই বিদিশা মায়ের নাম করে আগুন ধরিয়ে দেয় সেই রাজকুমারী ফুল্লরার দেহাবশেষের ওপর। আর আশ্চর্য হয়ে দেখে চিৎকার করে সেই বিড়ালটা ঝাঁপ দেয় ওই আগুনের মধ্যে। নিমেষে ফুল্লরার আত্মা মুক্ত হয়ে শূন্যে মিলিয়ে যাবার আগে বিদিশার মাথায় আশীর্বাদ স্বরূপ সেই নিম গাছের পাতা ছড়িয়ে দিয়ে যায়। দুহাত তুলে সেই বিদেহী আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা জানায় বিদিশা। কিন্তু বিপদ যে ওর পাশে এসে দাঁড়িয়ে আছে তা বুঝতেই পারেনি বিদিশা। কস্তুরীরূপী প্রেত বিদিশার গলায় কামড় বসাতে গিয়ে ছিটকে পড়ে দূরে, আর সাথে সাথে দেখা দেয় ওই পিশাচিনী রানী লীলাবতী। সেই নকল হার গলায় দুলিয়ে এগিয়ে আসতে থাকে দিশার দিকে এক ভয়ানক রূপ নিয়ে। একদিকে লীলাবতী, আর একদিকে সেই ভয়ঙ্কর পিশাচ এগিয়ে আসতে থাকে বিদিশার দিকে। বেদকে ছুঁড়ে ফেলে দেয় দূরে। মাথাটা একটা পাথরে পড়ে বেদের মাথা থেকে রক্ত ঝরতে থাকে। সেই দিকে চেয়ে জিভ দিয়ে লালা ঝরতে থাকে ওই প্রেতদের। ধীরে ধীরে এগিয়ে যায় তারা বেদের দিকে। এদিকে ছিটকে পড়ে যাবার কারণে বেদের গলা থেকে সেই শক্তিশালী তাবিজটা খুলে পড়ে যায়। চোখের সামনে নিজের মৃত্যু দেখে ভয়ে বেদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। বিদিশা চেঁচিয়ে বেদকে বলে ওঠে, বেদ, হনুমান চল্লিশা পড়, আর আমি গায়ত্রী মন্ত্র জপ করছি। ভয় পাস না বেদ, প্লিজ বেদ, ভয় পেলেই কিন্তু মরবি তুই। অনেক কষ্টে বেদ হনুমান চল্লিশা বলতে শুরু করে, আর বিদিশা গায়ত্রী মন্ত্র জপ করতে থাকে। সহ্য করতে পারে না পিশাচিনী রানী লীলাবতী। আর ঠিক তখনই মোক্ষম অস্ত্র ধরে বিদিশা বুঝিয়ে দেয় লীলাবতীর গলার হাড় নকল, আর দিশার গলার হাড়টা আসল। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে রানী লীলাবতী ছুটে আসে বিদিশার দিকে, বিদিশার কাছ থেকে হাড়টা ছিনিয়ে নেওয়ার জন্য। এই সুযোগে মায়ের হাতের থেকে আনা সেই ত্রিশূল বসিয়ে দেয় রানী লীলাবতীর বুকে। গলা থেকে সেই নকল হাড় ছিঁড়ে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেয় বিদিশা। দাউ দাউ করে জ্বলে ওঠে পিশাচিনী রানীর সেই শরীর, যা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। কস্তুরীকে খুঁজতে খুঁজতে রানী লীলাবতীর ঘরে মৃত অবস্থায় দেখতে পায় দিশা। দেরি না করে সেখানেই মন্ত্রপুত জল ছিটিয়ে চন্দন কাঠের টুকরো আর ঘি ঢেলে জ্বালিয়ে দেয় কস্তুরীর দেহ। কারণ না হলে কস্তুরীর আত্মা ওর দেহে প্রবেশ করে আবার এই রাজবাড়িকে প্রেতপুরীতে পরিণত করত। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বিদিশার বেদ অপেক্ষা করছে বিম্ববাসিনী দেবীর। বেলা ৩টের সময় তিনি এসে পৌঁছাতে মায়ের সেই মূর্তির নিচ থেকে গয়না ভর্তি বাক্সটা তার হাতে তুলে দিয়ে বিদায় চাইল বিদিশা। তখন বিম্ববাসিনী দেবী সেই বাক্স থেকে রানী ভবানীর একজোড়া কঙ্কন আর সীতাহার বিদিশাকে দিয়ে বলেন, তুমি যা করলে তার কাছে এটা বড়ই সামান্য বিদিশা। রানী ভবানীর স্বপ্নাদেশ পালন করলাম আমি। বিয়ের সময় এগুলো পড়ো, আর এই রইল তোমার ফিসের টাকা। বিদিশা সেই টাকাটা তুলে দেয় শিবু আর রূপার হাতে, দিয়ে বলে, এই কদিন তোমরা আমাদের জন্য অনেক করেছো শিবুদা আর রূপা।
ভালো থাকো তোমরা। এবার আসি কেমন। তমালকে নিয়ে বিম্ববাসিনী দেবীর গাড়িতেই ওরা ফিরে চলল বাড়িতে। হারিয়ে ফেলল একজন প্রিয় বান্ধবীকে, সে হলো কস্তুরী। আবার কোনো হানাবাড়ি দেখলে আবার হয়তো অভিযান করবে বিদিশা, আর সঙ্গে বেদও হয়তো থাকবে। সমাপ্ত। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী গল্পে। ধন্যবাদ।